প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন ভূতের খোঁজে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে, যারা ভয় পেতে ভালোবাসেন এবং মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন। তারা অবশ্যই ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই। পলাশ ভাই এর আগেও অনেকগুলো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা গত 2 দিনে পরীর 2টি ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওই পরীর ঘটনা 2টি পলাশ ভাই আমাদের সাথেও শেয়ার করেছে। প্রিয় লিসেনার্স, আজকে পলাশ ভাই একটি মাদ্রাসার ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি এই মাদ্রাসার ঘটনাটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আপনারা ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি ঘটে গিয়েছিল 2013 সালে। তো যে মাদ্রাসাটায় এই ঘটনাটি ঘটে যাওয়া, এই মাদ্রাসাটি গাইবান্ধা জেলার যে কোনো একটি জায়গায় ছিল। প্রিয় লিসেনার্স, এবং ওই মাদ্রাসাটি বিশাল বড় একটি মাদ্রাসা ছিল। ওখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের ছেলে সেখানে এসে পড়ালেখা করত, কোরআন শিক্ষা নিত আর কি ওই মাদ্রাসায় এসে। এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন গ্রাম থেকে ওই মাদ্রাসায় এসে কোরআন শিক্ষা নিত। এবং ওই মাদ্রাসাটিতে 4 জন হুজুর ছিল। 4 জন হুজুর মিলে ওই ছেলেদের কোরআন শিক্ষা দিত। প্রিয় লিসেনার্স, তো 4 জন হুজুরের মধ্যে একজন হুজুর ছিল, তিনি হচ্ছে চট্টগ্রামের, তার নাম হচ্ছে আবু সাইদ হুজুর। সেই আবু সাইদ হুজুরের উপর ওই মাদ্রাসাটার দায়িত্ব ছিল। তিনি ওই মাদ্রাসাটির বড় হুজুর ছিল আর কি, মানে সব দায়িত্ব ওই আবু সাইদ হুজুরের কাছেই ছিল। এবং ওই মাদ্রাসায় টোটাল 44 জন ছাত্র ছিল। বিভিন্ন জেলা থেকে ওই 44 জন ছাত্র ওই মাদ্রাসায় এসে কোরআন শিক্ষা নিত। যাই হোক, এইভাবে চলতেছিল ওই মাদ্রাসাটি। তো যশোর থেকে একটি ছেলে ওই মাদ্রাসায় পড়ালেখা করতে এসেছিল এবং ওই ছেলেটির নাম হচ্ছে সাগর। তিনি যশোর থেকে এসে ওই মাদ্রাসায় কোরআন শিক্ষা নিত এবং ওই মাদ্রাসায় পড়ালেখা করত। এবং ওই সাগর একটু দুষ্ট টাইপের ছিল। তিনি দেখা যায় যে থাকে না মাদ্রাসার ভিতর অনেক ছেলেদের ভিতর একটু দুষ্ট 2-1টা ছেলে থাকে, তো এরকম একটু পাজি টাইপের ছিল সেই সাগর। তার বাড়ি হচ্ছে যশোর। তিনি ওই মাদ্রাসায় এসে পড়ালেখা করত। যাই হোক, ওই মাদ্রাসার যে বড় হুজুর ছিল, যার কাছে ওই মাদ্রাসার দায়িত্ব ছিল, আবু সাইদ হুজুর, তো তিনি রাত্রেবেলা ছাত্রদের পড়াইতেন এবং বাকি যে হুজুরগুলো ছিল তারা দিনের বেলা 3 জন বিভিন্ন সময় ছাত্রদের দেখাশোনা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো করত। এবং আবু সাইদ হুজুর, যে বড় হুজুর, তিনি রাত্রেবেলা শুধু ওই স্টুডেন্টদের
কোরআন শিক্ষা দিত। প্রিয় লিসেনার্স, তো এইভাবেই ওই মাদ্রাসাটি চলতেছিল। আমি একটু আগেই বলে নিই, ওই হুজুরকে সবাই পাগল বলতো। যে বড় হুজুর আবু সাইদ হুজুর, তাকে সবাই পাগল বলতো। কারণ হচ্ছে, আমি বলি যে যেখানে ওই মাদ্রাসার যে 44 জন স্টুডেন্ট ছিল, তারা যে পড়ালেখা করত, তো পুরো একটি রুম অনেক লম্বা করে, তো ওই 44 জনকে এক সাইডে বসানো হয়েছিল, মানে সামনের দিকে, এবং পিছনের দিকে পুরো জায়গাটাই ফাঁকা ছিল। ওই দিকে কোনো স্টুডেন্ট ছিল না বা ওখানে কাউকে বসতে দিত না। সামনের দিকে যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে আর কি ওই 44 জন স্টুডেন্টকে বসাইতো, এবং হুজুর যেখানে দাঁড় হতো তার পিছন দিকে যে বাকি অংশ বা বাকি জায়গাটুকু ছিল রুমের ভিতরে, তো ওই জায়গাটুকু সবসময় ফাঁকা থাকতো। ওখানে কোনো স্টুডেন্টদেরকে যেতে দিত না বা ওখানে বসতে দিত না। ওই বড় হুজুর আবু সাইদ হুজুর এই কাজটা সব সময় করতো, এবং মাদ্রাসার যে 44 জন স্টুডেন্ট ছিল সকলকেই ওই বড় হুজুর না করে দিয়েছে যে তোমরা কেউ আমার পিছনে যে ফাঁকা জায়গাটুকু আছে এই দিকে কেউ গিয়ে বসবা না বা ওই দিকে কেউ তোমরা যাবা না। যাই হোক, ওই হুজুরের কথা সকলেই মানত এবং শুনতো, যেহেতু বড় হুজুর, সব কিছুর দায়িত্ব তার কাছে। তো ওই বড় হুজুর কী করত, যে 44 জন ছাত্র ছিল মাদ্রাসার, তো তাদেরকে ভালো করে পড়া বুঝিয়ে দিয়ে এবং পড়া দিয়ে তিনি, মানে ওই বড় হুজুর আবু সাইদ হুজুর, যে বাকি জায়গাটুকু ছিল তার পিছনের দিকে যে ফাঁকা জায়গাটুকু যেখানে সবাইকে যেতে নিষেধ করেছিল ওই হুজুর, তিনি ওই 44 জন ছাত্রকে পড়া বুঝিয়ে দিয়ে এবং পড়া দিয়ে তিনি ওই ফাঁকা জায়গার ভিতরে যেত। ওই ফাঁকা জায়গার ভিতরে গিয়ে তিনি একাই একাই কার সাথে যেন কথা বলতো। এগুলো ওই বাকি ছাত্ররা দেখতো যে ওই হুজুর ওই ফাঁকা জায়গার ভিতরে গিয়ে কার সাথে এইভাবে একাই কথা বলে এবং একাই কাকে পড়া বুঝিয়ে দিচ্ছে বা কাকে এরকম ধমক দিচ্ছে। এগুলো ওই বাকি যে 44 জন স্টুডেন্ট ছিল তারা সবসময় দেখতো, এবং এগুলো দেখেই আর কি ওই হুজুরকে, বড় হুজুরকে বাকি স্টুডেন্টরা বা আরও যে লোকজন ছিল সকলেই পাগল বলতো। কিন্তু এর রহস্যটা কেউ জানতো না, যে ওই বড় হুজুর কেন ওই ফাঁকা জায়গার ভিতরে গিয়ে কথা বলে এবং কাদেরকে যেন পড়া বুঝিয়ে দেয়, বা ওই 44 জন যে ছাত্র ছিল তাদেরকে যেভাবে পড়াইতো, তিনি ওই বড় হুজুর ওই ফাঁকা জায়গার ভিতরে গিয়ে ওখানে গিয়েও একাই একাই ওগুলো করতো। এবং ওই 44 জন স্টুডেন্ট তারা দেখে বুঝতে পারতো এতটুকু যে ওখানে হয়তো কেউ আছে এবং তাকে ওই বড় হুজুর পড়া বুঝিয়ে দিচ্ছে। ওই আবু সাইদ হুজুর সবাইকে পড়া বুঝিয়ে দিচ্ছে ওই ফাঁকা জায়গার ভিতরে গিয়ে। কিন্তু বাকি যে স্টুডেন্টরা ছিল তারা বুঝতে পারতো না বা দেখতে পারতো না কাদেরকে ওই বড় হুজুর পড়ালেখা বুঝিয়ে দিচ্ছে বা কার সাথে কথা বলতেছে। বাকি স্টুডেন্টরা বুঝতে পারতো না, তারা শুধু দেখতো যে বড় হুজুর ওই ফাঁকা জায়গাটুকুর ভিতরে গিয়ে একাই একাই কথা বলে, একাই একাই ধমক দেয় এবং একাই একাই কাদেরকে যেন পড়ালেখা বুঝিয়ে দেয়। এই স্টুডেন্টরা এগুলো দেখতো, তো সেই কারণে ওই বড় হুজুরকে পাগল বলতো। ওই মাদ্রাসার যে 44 জন ছাত্র ছিল সকলেই পাগল বলতো এবং ওই হুজুরের সাথে মজা করত। কিন্তু ওই হুজুর কখনোই ওই 44 জন স্টুডেন্টদেরকে কিছুই বলতো না। আর ওই 44 জন স্টুডেন্ট ভাবে যে হয়তো হুজুরের মাথার সমস্যা আছে বা কোনো একটা সমস্যা আছে, কিন্তু আসলে ঘটনা কি এগুলো পরে আর কি সবাই জানতে পেরেছিল। প্রথমে হুজুর কারো সাথে শেয়ার করেনি। আমরা শুনবো, ঘটনাটি শুনতে থাকুন, অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা প্রিয় লিসেনার্স। তো ওই হুজুরকে সবাই পাগল বলতো। যাই হোক, এইভাবে দিনকাল চলতেছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এইভাবেই
মাদ্রাসার পড়ালেখা চলতেছিল, সবাই ভালোই ছিল। তো এক পর্যায়ে গিয়ে ঈদ আসে, যে ঈদের সময় মাদ্রাসা তো বন্ধ থাকে, মাদ্রাসা এটা ঈদের সময় সবসময় বন্ধ থাকে, যার যার বাড়িতে সকলেই চলে যায়। তো এরকম একবার ঈদ আসে 2014 সালে ঈদ আসে। তো ঈদ আসার পর যে স্টুডেন্টরা ছিল, 44 জন স্টুডেন্ট ওই মাদ্রাসায় ছিল, তাদের ভিতর 40 জন স্টুডেন্ট তাদের গ্রামের বাড়িতে বা যার যার বাড়িতে চলে যায়। ঈদের যে কয়দিন বন্ধ ছিল সেই কারণে তাদেরকে বাড়িতে পাঠায় দেওয়া হয়, এবং 4 জন স্টুডেন্ট ওই মাদ্রাসায় থেকে যায়, তারা বাড়িতে যায়নি, তাদের যে বাড়ি সেখানে যায়নি। যাই হোক, ওই বড় হুজুরও ওই 4 জন স্টুডেন্টের সাথে থেকেছিল, এবং বাকি যে আরও 3 জন হুজুর ছিল তারাও চলে গিয়েছিল। মোট পুরো মাদ্রাসার ভিতরে তারা 5 জন ছিল ঈদের সময়, ওই বড় হুজুর আবু সাইদ হুজুর এবং 4 জন স্টুডেন্ট, তারা মোট 5 জন ওই পুরো মাদ্রাসার ভিতরেই ছিল। যাই হোক, ঈদের আগের দিনে একটি ঘটনা ঘটে। আমি প্রথমে বলেছিলাম যে যশোরের একটি ছেলে ওই মাদ্রাসায় পড়ালেখা করত, তার নাম হচ্ছে সাগর। তো সেই সাগর একটু দুষ্ট টাইপের ছিল, আমি আগেই বলেছি। যাই হোক, সেই সাগরও ওই 4 জনের ভিতরে ওই হুজুরের সাথে থেকেছিল। তো ঈদের আগের দিন, মানে ঈদের একদিন আগে সবাই, মানে বাকি যে 4 জন স্টুডেন্ট সেখানে ছিল ওই মাদ্রাসায়, তারা পড়তে বসছিল রাত্রেবেলা ঈশার নামাজের পরে। তো তারা 4 জন পড়তেছে, বড় হুজুরও সেখানে ছিল। যাই হোক, তো তারা 4 জন মিলে বড় হুজুরকে বলে, মানে ওই আবু সাইদ হুজুরকে বলে যে হুজুর, কালকে তো ঈদ, তো আজকে আমাদেরকে একটু ছাড় দিন, আমরা আজকে আর পড়বো না, তো আমরা ঘুমিয়ে পড়বো, কালকে তো ঈদ, আজকে আমাদেরকে একটু ছাড় দিন। তখন ওই বড় হুজুর বলে যে ঠিক আছে, তোমরা বিশ্রাম নাও, বা যার যদি কোনো কাজ থাকে সেইটা করো, কালকে যেহেতু ঈদ, তো আজকে আর পড়তে হবে না। ওই বড় হুজুর 4 জন স্টুডেন্টকে বলে, এবং ওই বড় হুজুর আবু সাইদ হুজুর ওই 4 জন স্টুডেন্টকে ডাক দেয় যে দেখো, এদিকে আসো, তোমরা 4 জন, তোমরা 4 জন এদিকে আসো। তো তখন ওই 4 জন যে স্টুডেন্ট ছিল সকলেই আর কি ওই বড় হুজুরের কাছে যায়। বড় হুজুরের কাছে যাওয়ার পর ওই বড় হুজুর বলে 4 জন স্টুডেন্টকে বলে যে তোমরা কাজকাম সেরে, যদি কোনো কাজ থাকে সেগুলো করে ঘুমিয়ে পড়ো, আমার একটু কাজ আছে, তোমরা আমার রুমে কেউ আসবা না, আমার রুমে কেউ আসবা না, এবং আমি যাই করি না কেন তোমরা কেউ আমার রুমে আসবা না বা কোনো কিছু দেখার চেষ্টা করবা না। তখন ওই সাগর ভাই যে স্টুডেন্টটা ছিল যশোরের দুষ্ট টাইপের ছেলেটা, সেও ওখানে ছিল। সে বলে যে ঠিক আছে হুজুর, আমরা কেউ আপনাদের রুমে বা আপনার কাছে কেউ যাব না, আপনি যা করার করুন, আপনার রুমে আমরা যাব না, এরকম করে সবাই বলে। যাই হোক, হুজুর ওই 4 জন স্টুডেন্টকে বলে তো হুজুর তার রুমের ভিতরে চলে যায় এবং দরজা লাগায় দেয়। তো এদিকে তো যশোরের যে দুষ্টু টাইপের ছেলেটা ছিল সাগর, তিনি মনে মনে ভাবে যে আচ্ছা, হুজুর কেন ওই তার রুমে আমাদেরকে যেতে না করলো, বা কি হয়েছে আসলে, আমরা কেন যেতে পারবো না ওই হুজুরের রুমে, এবং হুজুর তার রুমে কি করবে, কি এমন কাজ আছে তার যে আমরা ওখানে যেতে পারবো না। ওই সাগর, মানে যশোরের যে স্টুডেন্টটা ছিল, তিনি এগুলো একাই একাই ভাবে। তখন ওই সাগর যে স্টুডেন্টটা, তিনি ডিসিশন নেয় যে না, দেখবো আজকে আমি ওই হুজুর তার রুমের ভিতরে কি করে, আমি পলায় পলায় দেখব। ওই দুষ্ট টাইপের ছেলেটা সাগর, তিনি এটা মনে মনে ভেবে রাখে। যাই হোক, একটু যখন রাত হয় বা একটু সময় চলে যায়, তখন একাই ওই সাগর, যশোরের যে ছেলেটা, তিনি কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে হুজুরের যে জানালা ছিল বাহির দিয়ে যেতে হয়, মাদ্রাসার পিছন দিক দিয়ে যেতে হয়। তখন ওই সাগর, তিনি মাদ্রাসা থেকে বের হয়ে তো মাদ্রাসার পিছনে চলে যায়। তিনি দেখবেন জানালা দিয়ে যে হুজুর রুমের ভিতর কি করে। তো পিছনে যাওয়ার পর
ওই সাগর তিনি হুজুরের যে জানালা ছিল, তো ওই জানালার ওখানে গিয়ে তিনি চোখ দিয়ে আর কি দেখার চেষ্টা করে ভিতরে যে হুজুর কি করতেছে। যখন ওই সাগর জানালা দিয়ে ভিতরে দেখে, তিনি দেখতে পায় যে অনেকগুলো বাচ্চা হুজুরের রুমে কোরআন পড়তেছে। এটা ওই সাগর দেখে। তখন তো সাগর ভাবে যে ওই এতগুলো বাচ্চা কিভাবে হুজুরের রুমে আসলো, বা এরা কারা, এরকম ভাবে, এবং হুজুর তাদেরকে পড়াচ্ছে। সাগর ভাই ওইটা কি হুজুরের জানালা দিয়ে দেখতে পারে, কারণ সাগর ভাই জানে তাদের ওই মাদ্রাসায় 5 জন লোক ছাড়া আর কেউ নেই, 4 জন স্টুডেন্ট এবং বড় হুজুর। এটা দেখার পর তিনি তো ভীষণ অবাক হয়ে যায় যে হুজুরের কাছে এগুলো বাচ্চা কার, বা এই স্টুডেন্টরা কারা, এগুলোকে তো আমরা কখনোই দেখি নাই। এই মাদ্রাসার হলে তো আমরা দেখতাম, বা এতগুলো ছাত্র যদি মাদ্রাসার ভিতরে আসতো তাহলেও তো তারা দেখতে পেত, কিন্তু হুজুরের রুমের ভিতর কখন প্রবেশ করলো, কিভাবে আসলো, আমরা তো কিছুই দেখলাম না, আমরা তো হুজুরের রুমের আশেপাশেই ছিলাম। এগুলো ভেবে তিনি ভীষণ অবাক হয়ে যায়, এবং ওই সাগর বুঝতে পারে যে বাচ্চাগুলো নাকি অনেকটা সুন্দর ছিল। এক একটা বাচ্চার বয়স 10, 11, 12, 13 এরকম হবে। অনেক সুন্দর সুন্দর চেহারার বাচ্চা, সবগুলোই একদম অনেক সুন্দর, এবং সাদা ধপধপে জুব্বা মাথায় পরা, মাথায় সুন্দর টুপি পরা। তিনি এগুলো দেখতে পায়। দেখার পর তো ওই সাগর আর কি বেশি একটা ভয় পায় না, কারণ যে বাচ্চারা ওখানে পড়তেছিল বা যে স্টুডেন্টরা ওই হুজুরের কাছে পড়তেছিল স্বাভাবিক মানুষের বাচ্চার মতোই ছিল, কিন্তু এগুলোকে কখনোই ওই সাগর ভাই বা মাদ্রাসার যে স্টুডেন্টরা ছিল কেউ কখনোই দেখেনি। তো সাগর ভাই কি করে, ওখান থেকে একটি ঢিল নেয়, মানে মাটির টুকরা নেয়। মাটির টুকরা নিয়ে হুজুরের শরীরে ছুঁড়ে মারবেন, এবং মানে ওই সাগর ভেবেছিল যে হুজুরকে আমি দেখার চেষ্টা করব, বা আমার দিকে যেন হুজুর তাকায়, বা হুজুর যেন তাকে দেখে। ওই সাগর এগুলো ভেবেই আর কি একটা ঢিল নেয়। ঢিল নিয়ে ওই হুজুরের শরীরে মারার চেষ্টা করে। যখন ওই সাগর একটি ঢিল নিয়ে আর কি হুজুরের শরীরে মারে, মানে ঢিল ছুঁড়ে মারে, তো ওই হুজুরকে ঢিলটি না লেগে একটি ওখানে যে স্টুডেন্ট ছিল, হুজুর যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছিল, একটি স্টুডেন্টের শরীরে গিয়ে লাগে। এবং যখনই ওই স্টুডেন্টের শরীরে গিয়ে লাগে, যে স্টুডেন্টটার শরীরে লেগেছিল সাদা পাঞ্জাবির ভিতরে, তো পুরো সাইডটা সাথে সাথে একদম কালো হয়ে যায়। সাদা ধপধপে যে জুব্বা পরা ছিল, তো ওই ঢিলটা যখনই ওই শরীরে গিয়ে পড়ে এক সাইড একদম কালো হয়ে যায়। একটি ঢিল যদি কাপড়ের ভিতরে লাগে অতটা কিন্তু ময়লা হওয়ার কথায় ওঠে না, বা কালো হয়ে যাওয়ার কোনো প্রশ্নে ওঠে না, কিন্তু সাগর ভাই দেখতে পাচ্ছিল ঢিলটা ওই স্টুডেন্টের শরীরে লাগার সাথে সাথে তো পুরো পাঞ্জাবিটা বা এক সাইড কালো হয়ে গেল, এবং অনেক বড় বড় চোখ করে ওই জানালার দিকে তাকায় একটি স্টুডেন্ট যার শরীরে ওই সাগর ভাই ঢিল ছুঁয়ে মেরেছিল। তখন সাগর ভাই দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ স্বাভাবিক চোখের চেয়ে চোখগুলো অনেক বড় বড় ছিল, এবং ওই যে স্টুডেন্টটাকে সাগর ভাই ঢিল মারে, ওই স্টুডেন্টটা কিন্তু সাগর ভাইকে দেখতে পায়, এবং সাগর ভাইয়ের দিকে বিশাল বড় বড় করে চোখ করে তাকায়, এবং চোখগুলো নাকি একদম লাল ছিল। এইটা দেখার পর সাগর ভাই তো ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তিনি ওখান থেকে চলে গিয়ে আবার মাদ্রাসার ভিতরে চলে যায়। মাদ্রাসার ভিতরে যাওয়ার পর এখান থেকেই সাগর ভাইয়ের সাথে বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। প্রিয় লিসেনার্স, আপনারা ঘটনাটি শুনুন। তো সাগর ভাই যখন ঢিল মেরে ভয় পেয়ে একদম মাদ্রাসার ভিতরে চলে যায়, তো মাদ্রাসার ভিতরে যাওয়ার পর তো রাত ছিল, তখন সাগর ভাই ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়ে, তিনি ঘুমাবেন। এবং এক একটা বেড অনেকটা দূরে দূরে ছিল, যেখানে ওই ছাত্ররা থাকতো, 44 জন যে ছাত্ররা থাকতো,
তারা এক একটি বেডে এক একজন করে থাকতো এবং বেডগুলোর দূরত্ব ছিল একটি বেড থেকে আরেকটি বেড প্রায় 10-12 হাত দূরে, এতটাই দূরে ছিল। যাই হোক, ওই সাগর ভাই ভয় পেয়ে হুজুরকেও কিছু বলে নাই, কারণ হুজুরকে বললে যদি আবার কিছু বলে, সেই কারণে ওই হুজুরকেও ভয়ে কিছু বলেনি। সাগর ভাই সরাসরি একদম তার বেডে গিয়ে শুয়ে পড়ে। তো সাগর ভাই তার বেডের মশারি ছিল, সেই মশারিটি আর কি তার বেডে ভালো করে নিয়ে নেয় যাতে মশা তাকে কামড় না দেয়। তো সাগর ভাই যখন মশারি চারদিক দিয়ে শুয়ে পড়ে এবং পুরো মাদ্রাসা কিন্তু তখন অন্ধকার ছিল, একটি লাইটও জ্বালানো ছিল না, কারণ স্টুডেন্ট নাই মাদ্রাসায়, 4টি স্টুডেন্ট এবং ওই বড় হুজুর ছিল, আর তো কেউ ছিল না। সেই কারণে তারা পুরো মাদ্রাসার লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়তো। প্রিয় লিসেনার্স, তো ওই সাগর যখন তার বেডে শুয়ে পড়ে চারদিক দিয়ে মশারি দিয়ে, তো কিছুক্ষণ পর সাগর বুঝতে পারে ওই স্টুডেন্টটা যে তিনি যে মশারি দিয়ে শুয়েছিলেন ওই মশারিটি চারপাশে নেই। তো তিনি কী করে, সাথে সাথে আর কি লাইট জ্বালায়। লাইট জ্বালানোর পর দেখতে পায় যে তিনি মশারি এমনভাবে গোছানো যে মশারি মনে হচ্ছে যে তিনি চারদিকে দেনেনি বা মশারি নামায়নি, মশারি আগের মতোই ওখানে আছে। যাই হোক, তিনি মনের ভুল ভেবে আবার ওই মশারিটি তার চারদিক দিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার বুঝতে পারে ওই মশারিটি আবার উপরে উঠে গেছে। এরকম প্রায় 3-4 বার মশারি তিনি নামায়, কিন্তু মশারি আবার উপরে উঠে যায়। এটা তিনি বুঝতে পারে। তখন তো তিনি ভীষণ ভয় পেয়ে যায় যে এটা কী হচ্ছে, মশারি আমি বারবার চারদিকে দিচ্ছি বেডের, কিন্তু ওই মশারি আবার উপরে উঠে যাচ্ছে, এটা কিভাবে? তিনি তো আর উঠাচ্ছেন না, কে উঠাচ্ছে এইভাবে মশারি বারবার উপরে? যাই হোক, তিনি পরবর্তীতে আর মশারি নিচে নামায়নি বা চারদিকে দেয়নি, কারণ তিনি ভীষণ ভয় পেয়েছিল। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে সাগর ভাই ভয়ে তার একটি ওখানে কম্বল ছিল, সেই কম্বলটি তার পুরো শরীরে দিয়ে দেয়, মানে একদম ঢেকে নেয়, চোখ মুখ এবং পা সব কিছু কম্বল দিয়ে ঢেকে নেয় ভয়ে। তিনি কিন্তু কাউকে ডাকতেও পাচ্ছেন না, এতটাই ভয় পাচ্ছিলেন। তার মশারি বারবার কে যেন উপরে তুলতেছে। যাই হোক, তিনি পুরো শরীরে কম্বল দিয়ে ঢেকে নেয়। তো এরকম তিনি শুয়েছিল, তার ঘুমও ধরছিল না। যাই হোক, তিনি যখন তার ওই কম্বল পুরো শরীরে দিয়ে শুয়ে পড়ে, তো বেশ কিছুক্ষণ পর ওই সাগর ভাই বুঝতে পারে যে তার কম্বলটি ধরে কেউ টানতেছে, তার কম্বলটি ধরে কেউ টেনে টেনে মাটিতে নিয়ে যাচ্ছে। তো এরকম যখন তিনি বুঝতে পারে যে তার কম্বলটি কেউ টানতেছে নিচ থেকে, তিনি সাথে সাথে আবার লাইট অন করে, কিন্তু কাউকে দেখতে পায় না বা কোনো কিছু দেখতে পায় না। তো সাগর ভাই আবারও তার কম্বলটি পুরো শরীরে দিয়ে শুয়ে পড়ে। তো আবারও বেশ কিছুক্ষণ পর ওই কম্বলটি মনে হচ্ছে কেউ টানতেছে, নিচ থেকে কেউ টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো সাগর ভাই সাথে সাথে ওই কম্বলটি ছেড়ে দেয়, কারণ ভীষণ ভয় পেয়ে যায় যে কম্বলটি এত অন্ধকারে কে টানতেছে। এই কারণে তিনি ভয় পেয়ে ওই কম্বলটি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর তিনি আর কি লাইটটা অন করে। লাইট অন করার পর সাগর ভাই দেখতে পারে যে তার কম্বলটি ওখানে নেই। তাহলে কম্বলটি কোথায় গেল? তিনি তার বেড থেকে নামার পর দেখতে পারে তার কম্বলটি, তার যে বেড ছিল বেডের তলে কে যেন একদম সুন্দর করে গুছিয়ে রেখেছে। যদি একাই পড়ে যেত তাহলে কম্বলটি কিন্তু এলোমেলো থাকতো, কিন্তু কম্বলটি এলোমেলো নেই, একদম সুন্দরভাবে গুছিয়ে ওই বেডের তলে রেখে দিয়েছে। যাই হোক, তিনি ভয়ে আর ওই কম্বলটি না ধরে আবার তার বেডে শুয়ে পড়েন। শুয়ে পড়ার পর প্রায় 1-1.5 ঘন্টা কেটে যায়। 1-1.5 ঘন্টা কেটে যাওয়ার পর তো 1-1.5 ঘন্টা কোনো কিছু ঘটে না। পরবর্তীতে সাগর ভাই বুঝতে পারে তিনি যে বেডে শুয়েছিলেন তিনি আর বেডে শুয়ে নেই। তিনি বুঝতে পারে বা তার মনে হচ্ছে তিনি তার বেডে নেই, তিনি শূন্যের উপরে
শুয়ে আছে। ওই সাগর ভাই বুঝতে পারে তিনি তার বেডে শুয়ে নেই, তিনি শূন্যের উপরে শুয়ে আছে। যখন তিনি হাত পা দিয়ে দেখে যে হ্যাঁ সত্যিই তিনি শূন্যের উপরে আর কি শুয়ে আছে, এবং ওই মাদ্রাসার যে টিনের চাল ছিল একদম চালের সাথে লাগানো। ওই সাগর ভাই হাত দিয়ে উপরে যখন হাত তুলে অন্ধকারের ভিতরে যখন হাত দিয়ে বুঝতে পারে যে তিনি ওই চালের কাছে মানে টিনের চালের কাছে শুয়ে আছে শূন্যের উপরে। যখনই ওই সাগর ভাই বুঝতে পারে যে তিনি শূন্যের উপরে শুয়ে আছে এবং অনেকটা উপরে, তখনই তিনি তার শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে সজোরে একটা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে যে বড় হুজুর ছিল, তো ওই বড় হুজুর তার বেডের কাছে আসে। আসার পর দেখে যে বেডের কাছে বা বেডের ওখানে কেউ নেই বা সাগর নেই। সাগর যে স্টুডেন্টটা ছিল যশোরের, ওই হুজুর দেখতে পায় যে তিনি তার বেডে নেই, তিনি শুয়ে আছে একদম শূন্যের উপরে। মাদ্রাসার যে টিনের চাল ছিল চালের কাছে লাগানো। বাকি যে স্টুডেন্টরা সেখানে ছিল তারাও তার চিৎকারে সেখানে চলে আসে। আসার পর দেখতে পারে যে সাগর শূন্যের উপরে শুয়ে আছে এবং টিনের চালের কাছে। এইটা দেখার পর হুজুর তো বুঝতে পারে বা দেখতে পাচ্ছিল কে তাকে কোথায় নিয়ে গেছে বা কে তাকে ধরে আছে, হুজুর এটা তখন দেখতে পাচ্ছিল, কিন্তু বাকি যে স্টুডেন্টরা সেখানে ছিল তারা কিন্তু বুঝতে পাচ্ছিল না। তখন ওই হুজুর বলে যে তোমরা কি করতেছো, ওকে নিচে নামাও, ওর কোনো ক্ষতি করো না, ওকে নিচে নামাও, আমি বিষয়টা দেখতেছি। হুজুর যখন এই কথা বলে, কিন্তু কাকে বলল এইটা কিন্তু বাকি যে স্টুডেন্টরা ছিল তারা বুঝতে পারেনি বা সাগর ভাইও তখন বুঝতে পারেনি। যখনই ওই বড় হুজুর আবু সাইদ হুজুর মুখ দিয়ে বলল যে ওকে নিচে নামাও, তার বেডে নিয়ে আসো, তোমরা এটা কি করতেছো, তখনই সাথে সাথে ওই সাগর শূন্যের উপরে ভাসতে ভাসতে আবার তার বেডে চলে আসে। আসার পর তো সাগর সাথে সাথে হুজুরকে জড়িয়ে ধরে এবং ভয়ে এক পর্যায়ে কান্না করে দেয় ওই হুজুরকে জড়িয়ে ধরে। প্রিয় লিসেনার্স, তখন ওই হুজুর সাগর ভাইকে জিজ্ঞেস করে যে তুমি কি কিছু করেছিলে বা কি হয়েছিল বলো তো। তো ওই সাগর সব ঘটনা খুলে বলে যে হুজুর আপনি যখন বলেছিলেন আপনার রুমে যেন আমরা দেখতে না যাই বা ওই রুমের ভিতর যাতে প্রবেশ না করি, এগুলো যখন বলেছিলেন তো আমার মনের ভিতরে একটু উত্তেজনা ফিল হয় বা কৌতূহল সৃষ্টি হয় যে আমি দেখব হুজুর কেন তার রুমের ভিতরে আমাদেরকে যেতে দেয় না বা যেতে বারণ করলো, আসলে বিষয়টা কি এটা জানার জন্য আমি কিছুক্ষণ পর আপনি যখন রুমের ভিতরে প্রবেশ করেন তো কিছুক্ষণ পর আমি মাদ্রাসার বাইরে দিয়ে ওই জানালায় যাই। জানালায় গিয়ে দেখি যে আপনি অনেক সুন্দর সুন্দর বাচ্চাকে আপনার রুমের ভিতর পড়াইতেছেন বা কোরআন শিক্ষা দিচ্ছেন। এটা দেখার পর আমি আপনাকে টার্গেট করে ছোট্ট একটা মাটির ঢিল নিয়ে আপনাকে ছুঁড়ে মারি, যাতে আপনি আমাকে একটু দেখেন এবং আমার দিকে একটু তাকান। সেই কারণে আমি আওয়াজ না করে ছোট্ট একটি ঢিল আপনার শরীরে মারার চেষ্টা করি। তো ওই ঢিলটি আপনাকে না লেগে আপনি যে ওখানে বাচ্চাগুলোকে পড়াইতেছিলেন বা কোরআন শিক্ষা দিচ্ছিলেন ওখানের ভিতরে একটি বাচ্চাকে লাগার পর ওই বাচ্চাটির যে পাঞ্জাবিটি পরা ছিল ওই পাঞ্জাবির এক সাইড কালো হয়ে যায়, সাদা ধবধবে পাঞ্জাবি ছিল, ওই মাটির ঢিলটি লাগার সাথে সাথে একদম কালো হয়ে যায়। তখনই আমি ভয় পেয়ে ওখান থেকে চলে আসি। তো চলে আসার পর আমি শুয়ে পড়ি। তারপর থেকেই আমার সাথে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। যখন ওই সাগর এই কথাগুলো হুজুরকে বলে তখন ওই হুজুর একটি মুচকি হাসি দেয়। হাসি দিয়ে ওই বাকি যে 4 জন স্টুডেন্ট ছিল তাদেরকে সবাইকে বসানোর পর বলে যে দেখো, এতদিন তোমরা হয়তো আমাকে পাগল ভেবেছো বা আমার সাথে অনেক কিন্তু মজা নিছো, আমাকে পাগল তোমরা সরাসরি বলেছো যে আমি কার সাথে কথা বলি, কাকে এইভাবে পড়াই। আমাদের বাকি যে মাদ্রাসার ফাঁকা অংশটুকু রুমের ভিতর তোমরা যেখানে বসো তার সামনে যে
ফাঁকা জায়গাটুকু। তো ওই জায়গাটুকুতে গিয়ে আমি কেন একাই কথা বলি বা কাদেরকে পড়াই, এটা তো তোমরা কখনোই জানো নাই। তোমরা ভয় পাবা দেখে তোমাদেরকে আমি কখনোই বলি নাই। তো আজকে যেহেতু তোমরা একটু একটু বুঝেই গেছো, তো আমি তোমাদেরকে বলি যে আসলে ঘটনাটা কি, তাহলে তোমরা আমাকে আর কখনোই পাগল বলবে না। এই কথা বলে ওই আবু সাইদ হুজুর। তখন ওই আবু সাইদ হুজুর বলে যে আমি 23টি জিনের বাচ্চাকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেই এবং ওই জিনের মা বাবারা আমাকে ধরে বা আমার কাছে এসে ওই 23টি জিনের বাচ্চাকে রেখে যায় যাতে আমি তাদেরকে কোরআন শিক্ষা দেই ভালোভাবে। কিন্তু তোমরা ভয় পাবে দেখে আমি কিন্তু তোমাদের ভিতর কখনোই শেয়ার করিনি। কিন্তু তোমরা এতটুকুই সবসময় দেখতে পারো যে আমি একাই একাই বকবক করি বা একাই একাই কথা বলি, একাই একাই কাকে যেন পড়াচ্ছি, এগুলোই তো তোমরা দেখো। কিন্তু আসলে ওইটা না, 23টি জিনের বাচ্চাকে আমি কোরআন শিক্ষা দেই। তো এই বিষয়টা এই মাদ্রাসার কেউ জানে না, তোমরা এই 4 জন ছাড়া। আজকে তোমাদেরকে আমি বললাম কারণ তোমরা জেনে গেছো বা বুঝতে পেরেছো যে আসলে বিষয়টা কি, সেই কারণে তোমাদের 4 জনকে আমি বললাম তোমরা কারো কাছে বলো না, না হলে যে বাকি স্টুডেন্টরা আছে, ছাত্ররা আছে, তারা কিন্তু হয়তো ভয়ে এখানে থাকবে না বা চলে যাবে। তোমরা কাউকেই বলো না, আমি আছি, তোমাদের কোনো ক্ষতি করবে না। তখন ওই সাগর যে স্টুডেন্টটা ছিল একটু দুষ্ট টাইপের, তার শরীরে প্রচণ্ড জ্বর এসে যায় এবং ভয়ে কাঁপতে থাকে। ওই হুজুর শরীর ঝাড়ফুঁক করে দেয় এবং পানি পড়া খাওয়ায় দেয় ওই সাগরকে। খাওয়ানোর পর একটু একটু সুস্থ হয়। তো ওই রাতটা যেভাবে হোক কেটে যায়। ওই সাগরের কোনো আর ক্ষতি হয়নি, কিন্তু তিনি ভীষণ ভয় পাওয়ার কারণে তার এরকম জ্বর এসেছিল বা তার কাঁপুনি উঠেছিল। তো পরের দিন ভয়ে সাগর ওই হুজুরকে বলে যে হুজুর, আমি আর এই মাদ্রাসায় পড়ব না, কারণ আমি ভীষণ ভয় পেয়ে গেছি। এখানে থাকলে হয়তো আমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে বা আমি আরও বেশি ভয় পাবো। তো আমাকে এখান থেকে ছেড়ে দিন, আমি অন্য কোনো মাদ্রাসায় চলে যাব। তখন ওই হুজুর তাকে বলেছিল যে থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই সাগর এতটাই ভয় পায়, তিনি তার বাড়িতে চলে যায়, ঈদের দিনেই সেখান থেকে চলে যায়। প্রিয় লিসেনার্স, তো এই ছিল মূলত ঘটনাটি। অনেক দুর্দান্ত বা ইন্টারেস্টিং একটি ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি বেশি একটা ভয়ঙ্কর না হলেও কিন্তু ঘটনাটি অনেক সুন্দর, ইন্টারেস্টিং একটি ঘটনা। অনেকেই এরকম ঘটনা শুনতে আমরা ভালোবাসি। প্রিয় লিসেনার্স, গ্রামের ঘটনাগুলো ভয়ঙ্কর হোক বা না হোক, কমন হোক, আনকমন হোক, আমাদের কিন্তু এরকম মাদ্রাসার বা গ্রামের যে ঘটনাগুলো শুনতে কিন্তু ভালোই লাগে। প্রিয় লিসেনার্স, তো আশা করি পলাশ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, তো এই ঘটনাটি আমার কাছে বেশ ভালোই লেগেছিল, তাই এই পলাশ ভাইয়ের ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এত ভয়ঙ্কর একটি ঘটনা বা এত সুন্দর একটি মাদ্রাসার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান, তারা দুটি উপায়ে কিন্তু আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন। এক হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর এক হচ্ছে ইমেল করে। তো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01818193369, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতের খোঁজে 893@gmail.com, BHOOTERKHOJE893@gmail.com। এই দুটি উপায়ে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আবারও কথা হবে
অন্য কোনো ঘটনায়, অন্য কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।